আসসালামু আলাইকুম সকলকে সালাম শুভেচ্ছা। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। যারা আসন্ন নিবন্ধন পরীক্ষায় বসতে যাচ্ছেন তাদের জন্য এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যারা এই লাইভটি দেখছেন, যদি আপনি জব প্রার্থী না হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন। তবে আপনার যদি কোনো আত্মীয়-স্বজন থাকে যারা নিবন্ধন পরীক্ষায় বসতে যাচ্ছে, তাহলে অবশ্যই তাদের ইনবক্সে এই ভিডিওটি পাঠাবেন। আজকে কথা বলবো ১৯তম নিবন্ধন শিওর সাকসেস প্রিলি কোর্স নিয়ে। সহকারী শিক্ষক, স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে ৩টি পর্যায়ের প্রস্তুতি সম্পর্কে কথা বলবো প্রিলি এবং রিটেন নিয়ে। প্রিলি এবং রিটেন একই সময়ে প্রস্তুতি নেওয়া ঠিক হবে নাকি আলাদা আলাদা প্রস্তুতি নেবেন? প্রিলির ক্ষেত্রে কেমন গুরুত্ব দেওয়া উচিত? কোন কোন বিষয়ে আগে হাইলাইট করা উচিত? কোন কোন বিষয়ে এড়িয়ে যাওয়া ভালো? কিভাবে পড়বেন? কখন পড়বেন? ছেলে মেয়ে এদের জন্য প্রস্তুতির ধরন আলাদা কিনা, কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা হবে। তো যদি আমাকে ক্লিয়ার কাট শুনে থাকেন অবশ্যই একটু জানাবেন যে ক্লিয়ার কাট শুনতে পাচ্ছি। আর কোথাও কোনো ঝামেলা থাকলে অবশ্যই জানাতে পারেন, তাহলে আমরা সেটা ঠিক করার চেষ্টা করব। দেখুন, নিবন্ধন কর্তৃপক্ষ স্কুল, কলেজ এবং ইবতেদায়ী মাদ্রাসা এবং টেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগ করে থাকেন। এই নিয়োগগুলো পূর্বে ছিল কমিটির হাতে। যখন কমিটির হাতে নিয়োগ ছিল তখন কিভাবে নিয়োগ হতো, নিয়োগের মান কেমন ছিল, আসলে এটা একটা ওপেন সিক্রেট, আমরা সবাই বুঝি। কমিটির হাতে নিয়োগ থাকলে কেমন শিক্ষক নিয়োগ হয়। এনটিআরসিএ এর মাধ্যমে যে নিয়োগগুলো সরাসরি হয়েছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। যারা শিক্ষকতায় আসতে চান তাদের জন্য একটা মহা সুযোগ কিন্তু অপেক্ষা করছে ১৯তম নিবন্ধন এই পরীক্ষাটির মাধ্যমে। দেখুন, ইতোমধ্যে ১ থেকে ১৭ এদের ফয়সালা প্রায় শেষ। ১ থেকে ১২ এরা তো একেবারেই মূলত ইনভ্যালিড হয়ে গেছে, তারা আর আবেদন করতে পারছে না গণবিজ্ঞপ্তিতে। এরপর সবশেষে যেটা একেবারে সরলভাবে বলতে গেলে ১৭, ১৮ আর সামনে যারা আসবে তারা ১৯তম। তো ১৯তম প্রিলি, রিটেন, ভাইবা অবশ্যই সেটা সামনে। আর ১৮তমতে যারা রয়েছে ১৭, ১৮ এরাই মূলত বর্তমানে সবচাইতে ভালো অবস্থানে রয়েছে। দেখুন, যেকোনো পরীক্ষা দেওয়ার পূর্বে সেই পরীক্ষা সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে রাখতে হয়। কি করতে হবে, কি করতে হবে না, আ এপ্লাই করার ক্ষেত্রে কি, কি যোগ্যতা থাকতে হবে, কি, কি যোগ্যতা না থাকলেও চলবে। এই বিষয়গুলো জেনে বুঝে অবশ্যই এপ্লাই করতে হয়। তো আমি বেসিক কিছু কথা বলবো আর আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব। আশা করি পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। তাহলে পরবর্তীতে আর কোনো প্রশ্ন আমাকে করতে হবে না। আমরা মূলত ৩টি সিলেবাস কম্বাইন করে একটা ইউনিক সিলেবাস তৈরি করেছি। আমাদের এই কোর্সটি কাদের জন্য? যারা সহকারী শিক্ষক হাই স্কুল, স্কুল পর্যায়ে 2 যেটা হচ্ছে ইবতেদায়ী এবং টেকনিক্যাল ইনস্টিটিউট, আর প্রভাষক। এই ৩ পদে পরীক্ষা দিবেন তাদের জন্য এটি একেবারে আ সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ প্রিলির সিলেবাসে তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। যে পার্থক্যগুলো রয়েছে সেটা আমরা অবশ্যই এটা সমন্বয় করেছি। এই নিবন্ধন পরীক্ষাটি কয়টি ভাগে বিভক্ত? এটি মূলত ৩টি ভাগে বিভক্ত। আমি নম্বর বর্ণন দেখাবো, পাস মার্কস দেখাবো। খেয়াল করবেন। স্কুল পর্যায়ে হোক অথবা কলেজ পর্যায়ে হোক, প্রথম আপনাকে ১০০ মার্কের বাছাই পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষাটি প্রিলি পরীক্ষা নামে পরিচিত। দেখুন, প্রিলি পরীক্ষা ৪টি বিষয়: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই ৪টি বিষয়ে ১০০টি এমসিকিউ থাকবে। ১০০ মার্কের পরীক্ষা, প্রতিটি এমসিকিউর জন্য ১ মার্কস বরাদ্দ থাকবে। তবে যদি ভুল করেন সেক্ষেত্রে 0.25, আপনি যে নম্বর অর্জন করবেন সেখান থেকে 0.25 কিন্তু চলে যাবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন পাস মার্কসটা কেমন। এখানে খুব চমৎকার একটা বিষয় আছে যে পাস মার্কস আছে। প্রিলিতে পাস মার্কস থাকে এরকম পরীক্ষার সংখ্যা খুব কম। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন সার্কুলার কি এবছর হবে? আশা রাখি সার্কুলার দ্রুতই হয়ে যাবে।
আর না হলেও আগামী বছর প্রথমেই শুরুতেই হয়ে যাবে। এবার একটু খেয়াল করেন, প্রিলি, লিখিত এবং ভাইবা। প্রিলি 40 মার্কসে পাস, এটা 50 করার কথা ছিল, বাট সে ব্যাপারে আমরা কোনো উদ্যোগ দেখি নেই, তার মানে এখন পর্যন্ত আমরা ধরে নিতে পারি 40ই পাস। লিখিত এটাও কিন্তু 40-এ পাস, আর ভাইবার ক্ষেত্রে এক্ষেত্রে 40%। তবে ভাইবাটা দুইটা ভাগে বিভক্ত থাকে। ভাইবার একাডেমিক রেজাল্টের উপর 12 মার্কস, আর ড্রেস কোড প্লাস প্রশ্নোত্তর এইটার উপর হচ্ছে 8 মার্কস, মোট হচ্ছে 20 মার্ক। তাহলে খেয়াল করবেন আপনার পরীক্ষা হচ্ছে টোটাল কত মার্কস? টোটাল হচ্ছে 220 মার্ক। তবে এটি এই যে দেখেন এইটা কিন্তু আপনার কোনো কাজে আসবে না। খেয়াল করেন কোনটা কাজে আসবে না? প্রিলি কাজে আসবে না। প্রিলি শুধু একটা টিকিট, যেমন টিকিট কেটে আমরা ট্রেনে উঠি, গন্তব্যে পৌঁছানোর পর এটা শেষ। আপনার কাজে লাগবে লিখিত মার্কসটা। লিখিত মার্কসে যে যত এগিয়ে থাকবেন সেটাই হচ্ছে সে তত ভালো প্রতিষ্ঠানে চাকরি পাবেন গণবিজ্ঞপ্তি অনুসারে। এখন খেয়াল করেন এইখানে আরেকটু সামনে যাব, লক্ষ্য করেন যে একাডেমিক রেজাল্ট, এক্ষেত্রে 3টা রেজাল্টের কথা বলা হয়, এসএসসি, এইচএসসি আর হচ্ছে স্নাতক। স্নাতকোত্তর না কিন্তু, এই 3টা। 3 4 12, 3 4 12। 12 হচ্ছে এখানে একাডেমিক রেজাল্টে 12 মার্কস। খেয়াল করবেন যদি ফার্স্ট ক্লাস পান তাহলে 12-তে 12, আর সেকেন্ড ক্লাস পেলে সেক্ষেত্রে 3 মার্কস করে ধরা হয়। ফার্স্ট ক্লাসের জন্য 4 আর সেকেন্ড ক্লাসের জন্য হচ্ছে 3। আরেকটা ব্যাপার এখানে আছে, সেটি হচ্ছে এই সমগ্র শিক্ষা জীবনে যদি আপনার কোনো থার্ড ক্লাস থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না, এই বিষয়টা কিছুক্ষণ পরেই আমি আপনাদের বলতেছি। এই বিষয়টা ক্লিয়ার কাট একটা ধারণা ইনশাল্লাহ পাবেন। আচ্ছা, তো এইটুক নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা বলবেন? এইটুক নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা যে নিবন্ধন শিওর সাকসেস প্রিলি কোর্সে আমরা যে আজকের আলোচনাটা নিয়ে আসলাম, এই আলোচনাটা বোঝার জন্য যে কোথা থেকে আপনি পড়বেন, কি কি রিকোয়ারমেন্টস রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আচ্ছা, আশা করি এটি নিয়ে সমস্যা নাই, কিন্তু আপনাদের বেশ কিছু প্রশ্ন আসে, নিজেদের মনে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো আপনারা ফোন করেও অনেক সময় জানান যে কি করতে পারি, এবং সবার একই প্রশ্ন। আমার অভিজ্ঞতায় আমি যতটুকু দেখেছি সবার একই প্রশ্ন। এই প্রশ্নগুলো কার কার বলেন দেখি, আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই কথা বলবো। সবার একই প্রশ্ন, আমার কাছে মনে হচ্ছে এরকমই। এরপর আপনাদের কাছ থেকে এটা মূলত সাক্ষ্য নেব যে ঘটনা সত্যি কিনা। এখানে হামিদ মাহমুদ উত্তর করেছেন, ইনস্ট্রাক্টর পদ সম্পর্কে বলবো। হ্যাঁ বলবো, ইনস্ট্রাক্টর পদ সম্পর্কে বলবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আরাবিয়া আক্তার মনীষা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই প্রশ্নগুলো কার কার বলেন দেখি, যারা আছেন আমাদের সাথে যুক্ত, আপনাদের কি এই প্রশ্নগুলো নাই, নাকি এই প্রশ্নগুলো শুধুই আমার? প্রশ্নগুলো আসলে কি কি অনেক পড়ি কিন্তু মনে থাকে না। কি করব? পড়তে বসলে ঘুম পায়, কি করব? রিভিশন দেব কিভাবে? দৈনিক কত ঘন্টা পড়ব? কোন সময় পড়লে ভালো হয়? পড়ার জন্য আলাদা রুম লাগবে? বিবাহিত মেয়েদের জন্য আলাদা টিপস আছে কি? আবার একাডেমিক রেজাল্ট থার্ড ক্লাস হলে সমস্যা হবে? এরকম অনেকগুলো প্রশ্ন আপনারা টুকটাক করে থাকেন, আমি যেটা দেখি। প্রত্যেকটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে আমি দিচ্ছি, আশা করি। আমারও আমার আমারও কিছু প্রবলেম আছে। সুরাইয়া মাহমুদ বলছে আমারও কিছু প্রবলেম আছে। আচ্ছা দেখি তাহলে যাদের প্রবলেম আছে ইনশাল্লাহ সেই প্রবলেমগুলো সলিউশন করা যায় কি না। কেমন? বিল্লাল খান বলছে, ঝুমা আক্তার বলছে জি স্যার আছে, 8 নাম্বার ছাড়া বাকি সব। 8 নাম্বার ছাড়া বাকি সবই আছে। আচ্ছা, তাহলে আমি এগুলো তো অ্যানালাইসিস করেছি যেহেতু দীর্ঘদিন ধরে, তার মানে আমার অ্যানালাইসিসটা আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার মনে হয় যে মিলে গেছে। বিলাল খান প্রশ্ন করেছে, কি প্রশ্ন আমি জানি না, শুধু প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, বাট কি প্রশ্ন করেছে সেটা আমি বুঝতে পারছি না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, এই যে অনেক পড়ি কিন্তু মনে থাকে না, এই ব্যাপারটা আসলে কেন ঘটে? এই ব্যাপারটা ঘটার পেছনে বেশ কিছু কারণ রয়েছে।
কারণ হচ্ছে আপনারা অনেক দীর্ঘ সময় ধরে পড়েন, অনেক দীর্ঘ সময় ধরে পড়েন। এত দীর্ঘ সময় ধরে আসলে পড়াটা ঠিক না। সবাই বলে যে দীর্ঘ সময় ধরে পড়তে হবে, বাট আমি বলছি যে দীর্ঘ সময় ধরে পড়াটা আসলে ঠিক না। কেন ঠিক না? অবশ্যই প্রশ্নের উত্তরগুলো আপনারা পাবেন। আমাদের মূল সমস্যাটা হচ্ছে, যেমন এই নিবন্ধনটা আসলো, নিবন্ধন সার্কুলার হয়ে যাবে, খুব শীঘ্রই নিবন্ধন সার্কুলার হয়ে যাবে। নিবন্ধন সার্কুলার হয়ে গেলে যে কাজটা আপনারা করবেন, প্রথমেই আবেদন করবেন বুঝে না বুঝে, এগুলো একটা ব্যাপার। দ্বিতীয়ত এরপর একটা বই কিনবেন। এরপর যে কোনো একটা কোর্সে ভর্তি হবেন। যেদিন বই কিনবেন নতুন বই, ওদিন রাত 12টা 1টা 2টা পর্যন্ত পড়ে ফেললেন, মানে মনে হচ্ছে না একদিনে সমস্ত বইটা পড়ে ফেলবেন, এরকম একটা ব্যাপার আপনাদের মধ্যে কাজ করে। আসলে পড়াশোনার সিস্টেমটা কিন্তু ওইটা না। পড়াশোনার সিস্টেমটা হচ্ছে সুষম পড়াশোনা, যেটাকে আমরা বলি সুষম পড়াশোনা। সুষম পড়াশোনা মানেটা কি? কখনো দীর্ঘ সময় ধরে পড়বেন এটা না, একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পরিমাণ সময় আপনার পড়াশোনার পেছনে দিতে হবে। যেমন আপনি 4 ঘন্টা, এইটা দৈনিক 4 ঘন্টা ধরে সময় দিতে পারেন। 4 ঘন্টা ধরে দিচ্ছেন। যখন আপনি 4 ঘন্টা ধরে সময় দিচ্ছেন, দেখেন পড়তে ভালো লাগবে। এবং এটা সুষম, মানে অর্থাৎ আপনি 3 বেলা খাচ্ছেন আর 4 ঘন্টা পড়তেছেন, এটা একই সুতায় গাঁথা। 3 বেলা খাচ্ছেন, 4 ঘন্টা পড়তেছেন, বাকি সময় যা করেন সমস্যা নাই। এবারে আসেন আরেকটা কয়েকটা বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে আপনারা টার্গেট করে পড়তে পারেন না। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে একটা টার্গেট সেট করা উচিত। সামনে একটা টার্গেট থাকবে। সেই টার্গেটটা কি হতে পারে? যেমন টার্গেট হতে পারে এরকম। যেমন এইখানে আমার হাতে একটা বই আছে। দেন এই ছোট বই আছে। ছোট বই আছে, আপনি চিন্তা করলেন যে আমি 30 মিনিট এই টপিকটা পড়ে নিজেকে যাচাই করব। 30 মিনিট। এখন যদি এমন হয় যে আপনি পড়তে বসছেন, কি পড়বেন, কতটুকু পড়বেন, এ ধরনের কোনো স্টাডি প্ল্যান আপনার নাই। আজকে একটা ইউনিক রুটিন আমি আপনাদের দেব, যেই রুটিনটা ফলো করলে আমার মনে হয় যে যারা খুব অলস আছেন তারাও ভালো করবেন। আমি শেষের দিকেটা দিব, ইনশাল্লাহ আপনারা শেষ মতো থাকবেন। এখন খেয়াল করেন, যদি টার্গেট সেট করেন 30 মিনিট একটা টার্গেট সেট করবেন, কখনো লম্বা টার্গেট না। আপনি চাইলে 20 মিনিটের টার্গেটও সেট করতে পারেন, যে আমি এই 20 মিনিটের মধ্যে এটা শেষ করব। দেখেন, ভিডিও গেমসটা এখানে একটা দারুণ সাইকোলজির উপর ভিত্তি করে তৈরি করা। প্রথম স্টেজগুলো সহজ থাকে, কারণ একটা স্টেজের পর একটা স্টেজ দেয়। পড়াশোনার ক্ষেত্রে এরকম স্টেজ বাই স্টেজ আগাইতে হয়। প্রথমত আপনি টার্গেট সেট করবেন 20 মিনিট, এরপর 25 মিনিট, এরপর হচ্ছে 30 মিনিট। হামিদ বলছেন স্যার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ডিভিশনটা বলবেন। হ্যাঁ বলবো, একটু আমাকে সময় দিতে হবে। আমি বলবো আমাকে একটু সময় দিতে হবে। যেটা বলতেছিলাম যে টার্গেট সেট করতে হবে। প্রথম কথা হচ্ছে সুষম পড়াশোনা করতে হবে, দ্বিতীয় হচ্ছে যে টার্গেট সেট করতে হবে। এরকম হতে পারে যে আমি 20 মিনিটের মধ্যে এইখানে 15টা এমসিকিউ শেষ করব এবং এটা আমাকে নিজেকে যাচাই করব। টার্গেট সেট করা এবং হচ্ছে নিজেকে যাচাই করা, এই বিষয়টা খুবই খুবই জরুরি। খেয়াল করবেন, প্রতিদিন 4টা বিষয়ের অধিক কখনোই পড়বেন না। 4টা বিষয়ের অধিক কখনো পড়বেন না। আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি দেব, তবে আমাকে প্রথমে একটু শুনতে হবে, এরপর আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব। 4টা বিষয়ের অধিক পড়বেন। আপনি চাইলে ডেইলি 3টা সাবজেক্টও পড়তে পারেন। আমার কথা হচ্ছে বেশি নয়, কম নয়, সুষম। 4 ঘন্টা পড়তেছেন, আপনি ডেইলি 4 ঘন্টা পড়ে এরপর অন্য কাজ। বিষয়টা এরকম, আমরা সবকিছু সব কাজ সেরে, টিউশনি সেরে, কাজকর্ম সেরে, আড্ডা সেরে, বন্ধু বান্ধবকে বিদায় দিয়ে এরপর পড়তে বসি না। আপনি প্রথমে 4 ঘন্টা পড়বেন, 4 ঘন্টা পড়ে পড়াশোনাকে বিদায় করে এরপর বন্ধু বান্ধবের কাছে, এরপর আপনি আড্ডা দিবেন। আর একটা প্রবলেম ইদানিং সেটা খুব দেখা দিয়েছে, সেটা হচ্ছে পড়ার সময় আপনারা ডিভাইস অন করে রাখেন। পড়ার সময় ডিভাইস অন করে রাখা যাবে না। আপনার জীবনে আপনি শত্রু খোঁজেন, আমার কেন উন্নতি হয় না? আপনার শত্রু এই 6 ইঞ্চি ডিসপ্লে। বিলিভ অর নট, আমি আবার বলছি, আপনার শত্রু এই 6 ইঞ্চি ডিসপ্লে। সফল হতে হলে এই 6 ইঞ্চি ডিসপ্লের যে জগৎ, এই জগৎটাকে ডেইলি 4 ঘন্টা অথবা 5 ঘন্টা সুইচ অফ করতে হবে।
নেটের বাইরে থাকতে হবে। আপনি ডাটা অফ করে আপনার প্রয়োজনীয় কাজ করতে পারেন। আপনার একটা ভিডিও দেখা দরকার, সেই বাসে ডাটা অফ করে আপনি দেখতে পারেন। কোনো প্রবলেম নাই। পিডিএফ পড়া দরকার, আপনি পড়তে পারেন। বাট সেটা আপনাকে অবশ্যই আউট অফ নেটওয়ার্ক থাকতে হবে। কেন থাকতে হবে? যেমন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি পড়তে বসলেন। এখন আপনার যখন এইটা অন থাকে তখন হঠাৎ করে টুং করে একটা শব্দ আসে। টুং করে শব্দ আসলে এটা আপনার কাছে মনে হয় যে মহাবিস্ফোরণ হয়ে গেছে পৃথিবীতে। এই টুং করে শব্দ আসছে, এখন আমার এখানে ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে যে এই বিস্ফোরণটা পৃথিবীর কোথায় ঘটছে। আপনি খুলে দেখলেন কি? পরীমনির বাসায় হানা দিয়েছে র‍্যাব। ভাই, এই নিউজ আপনার জীবনে কোনো ইফেক্ট ফেলবে? পরীমনি জেল থেকে ছাড়া পেয়েছে। এই নিউজ আপনার জীবনে কোনো ইফেক্ট ফেলবে? ব্রেকিং নিউজ, শুধু ব্রেকিং নিউজ। দেখুন, একটা বেকারের জীবনে, আমি আবার বলছি, আমি আবার রিপিট করতেছি, একজন বেকারের জীবনে ব্রেকিং নিউজ হচ্ছে চাকরির খবর। চাকরির খবর, এর বাইরে কোনো ব্রেকিং নিউজ একজন বেকারের জীবনে নাই। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। সো 4 ঘন্টা পড়বেন, 4 ঘন্টা ডিভাইস অফ থাকবে। নাম্বার 2, আপনাকে প্রচুর পরিমাণে অসামাজিক হতে হবে। মানুষ সামাজিক জীব। সামাজিক হতে হলে, সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেতে হলে আপনাকে 1টা বছর অসামাজিক হতে হবে। কেন অসামাজিক হতে হবে? এর কারণ আছে। আপনি যদি সবকিছু একত্রে করতে যান, কোনোটাই আসলে ভালোভাবে হবে না। না পড়াশোনা, না বন্ধু-বান্ধবকে সময় দেওয়া। কোনোটাই কিন্তু হবে না। মূল ব্যাপার হচ্ছে, আমি লক্ষ্য করছি বর্তমানে একটি ট্রেন্ড। জন্মদিন, বান্ধবীর জন্মদিন, বন্ধুর জন্মদিন, বন্ধুর বান্ধবীর জন্মদিন, বান্ধবীর বান্ধবীর জন্মদিন, সেখানে যাওয়া, গিফট নেওয়া, কেক কাটা, ওই দিনটা মাটি। এগুলো পূর্বে ছিল না। বিলিভ মি, এগুলো পূর্বে ছিল না। আর এগুলো কোনো ফরজ কাজ না যেগুলো করতেই হবে। আমার কথা হচ্ছে, আপনার অনার্স লাইফে এসেছেন, অনার্স শেষ করেছেন, মাস্টার্স শেষ করেছেন। আপনার জীবনে আপনার বন্ধু থাকতে পারে, আপনার প্রেমিকা থাকতে পারে। বাট এগুলো যদি ডিস্ট্রাকটিভ হয়, ইউ মাস্ট অ্যাভয়েড ইট, ইউ মাস্ট লিভ ইট। আপনাকে সেটা কিন্তু ত্যাগ করতে হবে। আজকে আপনি যাকে ম্যানেজ করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছেন, সেই বান্ধবীর জন্য কিন্তু কেউ না কেউ ক্যাডার হওয়ার জন্য এরকম মোবাইল এটাকে বাদ দিয়ে সুইচ অফ করে পড়তেছে। কথা সহজ, হিসেব সহজ। বোঝেন বা না বোঝেন। যদি না বোঝেন, দ্যাট ইজ ইউর ফেইলার, নট মাইন। মূল ব্যাপারটা হচ্ছে, তার মানে আমি বললাম যে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ আনার জন্য 3টা কাজ করবেন। নাম্বার 1, সুষম পড়াশোনা, 4 ঘন্টার অধিক নয়। নাম্বার 2, আপনার টার্গেট সেট করে পড়তে হবে। নাম্বার 3, সকল প্রকার ডিভাইস এটাকে অফ রাখতে হবে। আরেকটি বিষয় বলেছি, আপনাকে প্রচুর অসামাজিক হতে হবে। নো বার্থডে পার্টি, নো ম্যারেজ ডে পার্টি, নো অ্যানিভার্সারি পার্টি। একটাই শুধু স্টাডি পার্টি হতে পারে, যে আমি 2টা বই শেষ করছি, কে আছো 2টা বই শেষ করছো, তারা আসো, আজকে পার্টি হবে। এইটার বিষয়ে যদি পার্টি দেন, আমার কোনো আপত্তি নাই। তো আশা করি আমার কথাটা বুঝছেন। যারা বুঝছেন একটু লিখবেন। বুঝেছেন কি বোঝেন নাই? এরপর আমি আপনাদের একটা কথা বলবো, যে নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে হবে আপনার ডেভেলপমেন্টটা কত। যেমন এরকম হয় না যে আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পর দেখলেন প্রথম মডেল টেস্টে আপনি পেয়েছেন মাত্র 100-র মধ্যে মাত্র আপনি পেয়েছেন 30 মার্কস। রুদ্র, মোহাম্মদ আনোয়ারুল, যাদের শিক্ষা জীবনে একটি 3য় শ্রেণী আছে, তাদের করণীয় কি আমি জানাবো, আপনি দেখতে থাকুন। যে কথা বলতেছিলাম, খেয়াল করেন, নিজেকে যাচাই করতে হবে। যেমন প্রথম পরীক্ষায় আপনি 100-র মধ্যে 30 পেলেন, 100-র মধ্যে 30। 100-র মধ্যে 30 পাওয়ার পর আপনি হতাশ। ওই পরীক্ষায় অন্য একজন 100-র মধ্যে 70 পেয়েছে। কারণ আপনার কাছে মনে হয়েছে যে আপনি কিছুই পারেন না, আপনি একটা অথর্ব, আপনি একটা গাধা, আপনাকে দিয়ে হবে না। না ভাই, এটি কোনোভাবেই কাম্য নয়। এটি কোনোভাবেই কাম্য নয়।
আমি আবার বলছি, আমাদের একটা ঘোড়া রোগ হয়েছে ইদানিং, একটা ঘোড়া রোগ হয়েছে। সেটা হচ্ছে নিজের জীবনের সিদ্ধান্তকে অন্যের হাতে তুলে দেওয়া, অন্যের স্কেলে নিজের জীবনকে মাপা। প্লিজ স্টপ ইট। অন্যের স্কেলে নিজের জীবনকে মাপা বন্ধ করুন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এরকম কথা, নিজেকে ছাড়িয়ে যাব। নিজেকে ছাড়িয়ে যাবেন, প্রথম পরীক্ষাতে 30 পেয়েছেন, আপনি দ্বিতীয় পরীক্ষাতে টার্গেট করেন যে আপনি 40 পাবেন। যদি দেখেন দ্বিতীয় পরীক্ষাতে আপনি 35 পেয়েছেন, তাহলে আমি বলবো আপনার ডেভেলপমেন্ট চলমান। যদি আপনি 31ও পান, একটা মার্কও বৃদ্ধি পায়, তাহলে আমি বলবো আপনার ডেভেলপমেন্ট চলমান। ডেভেলপমেন্ট ইজ এ স্লো প্রসেস, ডিস্ট্রাকশন ইজ এ ম্যাসিভ প্রসেস, আ ফাস্ট প্রসেস। উন্নয়ন হয় ধীরে, আর অবনতি হয় দ্রুত, রকেটের গতিতে। এই বিষয়টা একটু মাথায় সেট করে নেন। আমি আবার বলছি, খেয়াল করবেন, আপনি যাকে দেখে নিজেকে অথর্ব ভাবতেছেন যে 100-র মধ্যে 70 পেল আর আমি পেলাম 30, ওই ছেলেটা অথবা ওই মেয়েটা, আপনি যখন বন্ধু অথবা বান্ধবীদের নিয়ে আড্ডা দিয়েছেন, সে কিন্তু দরজা বন্ধ করে পড়েছে, আপনি সেটা করেন নাই। ওই যে আপনার পূর্বের পাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত তো কিছু করতেই হবে। সে 50টি মডেল টেস্ট অলরেডি দিয়ে ফেলেছে, আপনার আজকে দ্বিতীয় মডেল টেস্ট। তার সমান হতে চাওয়া, তার সমান হতে যাওয়া কোনোটাই কিন্তু সহজ নয়। তার সমান হতে চাইলে আপনাকে 50টি এক্সাম দিতে হবে। যদি 50টি এক্সাম দেন, তাহলে দেখবেন আপনি তার চেয়ে ভালো করতেছেন। সো আমি আবারও রিপিট করতেছি, আবারও বলতেছি, নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। নিজের জীবনের সিদ্ধান্ত অন্যের হাতে তুলে দেবেন না। আপনারা একে ফলো করেন, ওকে ফলো করেন, ওর হ্যান্ড নোট দেখেন, ওর রুটিন দেখেন। দ্যাট ইজ নট আ ওয়াইজ ডিসিশন অ্যাট অল। অন্যের স্কেলে নিজের জীবনকে মাপবেন না। অন্যের স্কেলে নিজের জীবনকে মাপবেন না। ইয়োর লাইফ, ইয়োর ডিসিশন, ইয়োর ডেভেলপমেন্ট, ইয়োর সাকসেস, এভরিথিং ইজ ইয়োর্স। পৃথিবীতে একটা কথা আছে, ফেইলিওর ইজ ইয়োর, সাকসেস ইজ নট ইয়োর্স। অর্থাৎ সফলতা যখন আসে, সেই সফলতা সবার, বাট ফেইলুর যখন আসে, সেই ফেইলুর শুধু আপনার একার। আনারুল, আমাকে একটু সময় দেবেন, আমি আপনাদের কমেন্টগুলো উত্তর করব। আচ্ছা, আমার কথাটা বুঝছেন কিনা, আমার কথাগুলো বুঝছেন কিনা, এবং এটাকে পজিটিভলি নেবেন, এরকম কেউ আছেন? বুঝলেন কিনা একটু বলেন দেখি। আমি এবারে একটু কথা বলবো অন্য কয়েকটা বিষয় নিয়ে। যেমন অনেক পড়ি, এটার উত্তর মনে হয় যে আমার দেওয়া শেষ হয়ে গেছে, এটা নিয়ে আমি আর কথা বলছি না। পড়তে বসলে ঘুম পায়, টার্গেট সেট করলে ঘুম পাবে না, ডিভাইসটা অফ রাখলে ঘুম পাবে না। রিভিশন দিব কিভাবে? দৈনিক কত ঘন্টা পড়বেন? দৈনিক মাত্র 4 ঘন্টা পড়বেন। কোন সময় পড়লে ভালো হয় এটা আমি কথা বলবো। রিভিশন দেব কিভাবে সেটাও আমি বলবো। পড়ার জন্য আলাদা রুম লাগবে কিনা এটাও আমি বলবো। কোন সময় পড়লে ভালো হয় এটাও বলবো। চলুন তাহলে, প্রথম কথা হচ্ছে, পড়ার নিয়মটা কি? পড়ার নিয়মটা কি? পড়ার নিয়মটা নিয়ে একটু এগোতে হবে। পড়ার নিয়ম, পড়ার নিয়মটা হচ্ছে, প্রিলি রিটেন সিলেবাস সমন্বয় করুন। প্রিলি রিটেন সিলেবাস সকল সাবজেক্টের ক্ষেত্রে সমন্বয় করা যাবে না। ইংরেজির ক্ষেত্রে সমন্বয় করা যাবে, বাংলার ক্ষেত্রে সমন্বয় করা যাবে, গণিতের ক্ষেত্রে সমন্বয় করতে পারবেন কিছু ক্ষেত্রে, সকল বিষয়ে আপনি পারবেন না। দেখুন, এই জায়গাটি একটু ক্লিয়ার করি। প্রথম যেটা করতে হয়, শর্ট অ্যানালাইসিস। শর্ট অ্যানালাইসিস মানে কি? শর্ট, শর্ট। এস মানে স্ট্রেংথ, ডব্লিউ মানে উইকনেস, ও মানে অপরচুনিটিস, টি মানে থ্রেটস। খেয়াল করেন, স্ট্রেংথটা কি? আপনি তো 4টা বিষয়ে পরীক্ষা দেবেন, রাইট? 4টা বিষয়ে পরীক্ষা দেবেন, বাংলা দিবেন, ইংরেজি দিবেন, গণিত দিবেন, জিকে দিবেন। কারো স্ট্রেংথ জিকে, কারো স্ট্রেংথ গণিত, কারো স্ট্রেংথ ইংলিশ, কারো স্ট্রেংথ বাংলা। কারো উইকনেস গণিত, কারো উইকনেস ইংলিশ, কারো উইকনেস জিকে। সো ফোকাস অন ইউর উইক পয়েন্টস, ফোকাস অন ইউর উইকনেস। যেই জায়গাটা উইক আছেন সেইটাই যান। আপনাদের সবচেয়ে বড় একটা রোগ, যেটা পারেন না সেটা পড়েন না, যেটা বুঝি না। এগুলো না বোঝার কিছু নাই। আপনাকে বিজ্ঞানী হতে বলা হয় নাই, রকেট সায়েন্সের কোনো বিষয় এখানে নাই। আপনি বোঝেন না, আপনি যে পদ্ধতি পড়তেছেন, যে পদ্ধতি অবলম্বন করতেছেন, অ্যাকচুয়ালি প্রবলেম লাইস দেয়ার, সেখানে সমস্যা আছে। অপরচুনিটিস,
কিছু সুযোগ সুবিধা থাকে, যেমন স্পেশালি খেয়াল করবেন অনেক সময় দেখা যায় যে কোটা অনেক বেশি। ইটস ইওর অপরচুনিটি। আপনি ফিমেল, মেয়ে, আপনার অপরচুনিটি আছে কি 30% অবশ্যই পূর্ণ করতে হবে, 30% অবশ্যই পূর্ণ করতে হবে। এগুলো হচ্ছে অপরচুনিটিস। থ্রেটস কি হতে পারে? আপনার কোটা কম, বিকল্প চিন্তা করতে হবে। যারা ব্যবসায় শাখায় আছেন, কোটা খুব কম, আপনি একটা বিপিএড সার্টিফিকেট করে ফেলেন, শরীরচর্চা করে ফেলেন, লাইব্রেরিয়ান করে ফেলেন। এগুলো করে ফেলতে হবে। কেন করে ফেলতে হবে? কারণ সদর দরজা দিয়ে ঢুকতে না পেলে অবশ্যই অন্য একটা দরজা সৃষ্টি করতে হবে। অন্য একটা, প্লিজ ক্রিয়েট আনাদার ডোর। ইফ দ্য মেইন ডোর ইজ নট ওপেন ফর ইউ, প্লিজ ক্রিয়েট আনাদার ডোর। যদি সদর দরজা আপনার জন্য বন্ধ থাকে, তাহলে আপনি অন্য দরজা এটা বের করে আনবেন। আফসান হক, স্যার আমি ইংরেজিতে অনেক দুর্বল। কোনো ব্যাপার না, ইংরেজিতে দুর্বল কোনো ব্যাপার না, ইংরেজির দায়িত্ব আমি নেব। সো আপনি আমার অধীনে আসবেন কি না, দিস ইজ ইয়োর ডিসিশন। হাজারো শিক্ষার্থীকে এই সমস্যা থেকে মুক্ত করার যে কৌশল পদ্ধতি, এটা আমি দিয়েছি, তারা সফল হয়েছে এবং আলহামদুলিল্লাহ তার ফল কিন্তু আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। অনেকেই বলে যে হ্যাঁ স্যার আপনার জন্য ইংরেজিটা আলহামদুলিল্লাহ দখলে এসেছে। আমরা একটা প্ল্যান নিয়ে এসেছি, একটা প্ল্যান আপনাদের কাছে আজকে শো করব। যদি এই প্ল্যানটা ইট সিমস কনভিন্সিং, ওকে অ্যাকসেপ্ট ইট। যদি আপনার মনে হয় যে না এটা কনভিন্সিং না, ডোন্ট অ্যাকসেপ্ট। আমি এখন পর্যন্ত একবারও বলি নাই যে আপনি আমার কোর্সে ভর্তি হন। আজকে আমি কৌশলটা দেখাবো। এই কৌশলগুলো যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন আপনার জীবনে, ফাইন। যদি আপনি বড় ভাইয়ের সাহায্যে পারেন, ফাইন। যদি আপনার কেউ না থাকে, মনে করেন যে না স্যারদের সহযোগিতা আমি অনলাইনে নিলে পারবো, ওকে আসেন। নিজের চেষ্টা, অন্যের সহযোগিতা, এই দুটো ডোরই যদি আপনার জন্য বন্ধ থাকে, তৃতীয় ডোর হিসাবে আপনি আমাদেরকে গ্রহণ করতে পারেন। কেমন? তাহলে এই যে শর্ট অ্যানালাইসিস, এইটা আপনারা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। ওয়াহিদুল্লাহ হক বলছেন স্যার দারুণ বলেছেন। নির্মল বলছেন যে কথাগুলো অতি বাস্তব, বাস্তবতাকে মাথায় রেখেই আগাতে হবে। হামিদ মাহমুদ বুঝছি, ইনশাল্লাহ পজিটিভ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এইখানে কয়েকটা ব্যাপার আছে। এইখানে যে বিগত সালের প্রশ্নগুলো কেমনে পড়বেন, ইটস আ ম্যাটার অফ গ্রেট ইম্পর্টেন্স। খেয়াল করুন প্রশ্নের ধরন। যদি আপনি যে কোনো প্রশ্ন, একটা বিগত সালের প্রশ্ন চোখের সামনে এরকম ধরেন, 4টি ক্যাটাগরির প্রশ্ন পাবেন, কমন প্রশ্ন পাবেন 50%। এই জন্য পরীক্ষা দেওয়ার পর যখন আপনি প্রশ্নটা পড়েন, দেখবেন অটোতে বসে যখন পাশ থেকে আপনার চেয়ে একটু বয়স্ক মানুষ দেখে অথবা ছোট মানুষ দেখে, ও দেখে যে ও যা পড়ছে, বেশ 10টা প্রশ্ন দেখার পর দেখে 4টে প্রশ্ন পারে, তখন ও বলে প্রশ্ন তো সহজই হয়েছে। বাট প্রশ্ন সহজ হয় নাই। 50% কমন প্রশ্ন থাকে, মানসম্মত প্রশ্ন থাকে, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থাকে 25%। 100-র মধ্যে 25টা প্রশ্ন থাকে স্ট্যান্ডার্ড, 50% থাকে কমন প্রশ্ন, 15% প্রশ্ন থাকে কঠিন, যেটা পড়লে আপনি পারবেন। 10% প্রশ্ন থাকে বিটখিটে, পড়লেও পারবেন না। তো কি করতে হবে? ইয়েস, এইখানে আপনাকে 3টে কলম কিনতে হবে। 3টি কলম কিনে এটা আপনার গ্রিপে আনতে হবে। যেগুলো মানসম্মত প্রশ্ন আপনি এটা সবুজ কালি দিয়ে মার্ক করেন, কঠিন প্রশ্নগুলো নীল কালি দিয়ে মার্ক করেন, আর বিটকিটে প্রশ্নগুলো লাল কালি দিয়ে মার্ক করেন। কেন বললাম? দেখুন 50% প্রশ্ন এটা বারবার পড়ার দরকার হবে না। রিভিশন দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতিটা বেশ কাজে লাগবে। কেমন কাজে লাগবে? যখন আপনি রিভিশন দিবেন তখন খেয়াল করেন কোনগুলো রিভিশন করবেন। সবুজ কালি দিয়ে যেগুলো মানসম্মত প্রশ্ন, কঠিন প্রশ্ন 15%, আর কিছু প্রশ্ন এড়িয়ে যাবেন যেগুলো বিটকেটে, এগুলো এড়িয়ে যাবেন। মাসুদ রানা, পড়তে বসলে ঘুম আসে সেটা ঔষধ কি? এটা অলরেডি আমি বলেছি, পড়তে বসলে ঘুম আসে। এর বড় কারণ হচ্ছে আপনি কোনো টার্গেট সেট করেন না, কতটুকু পড়বেন, বেশি পড়তে চান এটা একটা প্রবলেম, খুব দ্রুত আয়ত্তে আনতে চান এটা একটা প্রবলেম। আর পড়া দ্রুত আয়ত্তে আনার ক্ষেত্রে একটা কৌশল অ্যাপ্লাই করতে পারেন, সেটি হচ্ছে লেখা। যাই পড়েন লিখে ফেলেন।
আমি আমার জীবন থেকে এই অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আমি আমার জীবনে প্রচুর লিখেছি, কম পড়েছি, তাতে কোনো সমস্যা হয় নাই। মোর দ্যান অর্থাৎ একাধিক প্রিলি, একাধিক রিটেন পাস করতে আমার কখনো সমস্যা হয় নাই। বিসিএস প্রিলি রিটার্ন একাধিক পাস করতে আমার কোনো সমস্যা হয় নাই। নিবন্ধন প্রিলি রিটার্ন আমার একবারের বেশি দেয়া লাগে নাই। আরও বেশ কিছু পরীক্ষায় একবারের বেশি দেয়া লাগে নাই, ভাই বন্ধু যেতে পেরেছি। সো পড়ার চেয়ে বেশি লেখা দরকার, কারণ মানুষ অবচেতন মনে পড়তে পারে, অবচেতন মনে কখনো লিখতে পারে না। ছোট গরুকে বাছুর বলে, ঢাকা বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম। খেয়াল করছেন? এই বিষয়গুলো মানুষ পরে জোরে জোরে চিৎকার করে, বাট কখনোই সে চিন্তা করে না যে আমি কি পড়তেছি। বাট সে যদি লেখার চেষ্টা করতো, আমি যেটা বললাম যে আপনি একটা এমসিকিউ শিট, আপনি একটা প্রশ্ন, বিগত প্রশ্ন হাতে নেন, এই যে মানসম্মত 25টা প্রশ্ন, যদি কোনোটা ঝামেলা মনে হয় আপনি নোটটা লিখে রাখেন। কঠিন প্রশ্ন এইটা আপনি লিখে বারবার দেখার চেষ্টা করেন, লিখে ফেলেন। বিটখিটে প্রশ্ন যারা মনে হবে যে আয়ত্তে আসবে, আপনি পড়েন। আয়ত্তে আসবে না, এটা ফেলে দেন। স্যার এই কোর্সের জন্য কি আলাদা কোনো বই কিনতে হবে? আরবি, আক্তার, মনীষা? না ভাইয়া, আমি সব কিছু বলতেছি। স্যার আমি সায়েন্স, সয়েল সায়েন্স থেকে অনার্স করেছি। না, বিকল্প কিছু করা লাগবে না, আপনার জন্য এগ্রিকালচারটা খোলা আছে। এগ্রিকালচারটা খোলা আছে, আলহামদুলিল্লাহ, এখানে পোস্ট পাবেন। এবার কলেজে তো পোস্ট থাকবে, আশা করি এক্ষেত্রে আপনার বিকল্প কিছু করার দরকার হবে না। তো আমার মনে হয় যে মাসুদ রানা আপনারা উত্তরটি পেয়ে গেছেন, যেটা আমি বলতে চেয়েছি। তাহলে এইখানে দেখেন, যেটা আমরা পড়ার ক্ষেত্রে কি করব তাহলে? কমন প্রশ্নগুলো এটা মার্ক করব না, মানসম্মত প্রশ্নগুলো সবুজ কালি দিয়ে মার্ক করব, কঠিন প্রশ্নগুলো নীল কালি দিয়ে মার্ক করব, এবং এইগুলো লিখব। এই 25% প্লাস 15%, কেমন? এই যে 40% প্রশ্ন, এগুলো ডাইরেক্ট আপনি খাতায় নোট করবেন। ডেইলি কিভাবে নোট করবেন আমি আপনাদের বলি। আমি আমার ব্যক্তিগত জীবনে যেটা করেছি, কোন দিন কি পড়েছি এটা ডেট দেওয়া থাকে। এটা কেন দেই? যে আজকে 15 নভেম্বর, আজকে কতটুকু পড়লাম। যখন আগামী দিন 16 নম্বর পড়তে বসবো, তখন দেখে নিই গতকালকে এইটুকু পড়েছি, তাহলে ওকে আমাকে গতকালকে অতিক্রম করতে হবে। গতকাল যদি 1 পেজ লেখা হয়, তাহলে আজকে আমি 1.5 পেজ লেখার চেষ্টা করব। সো এই সাইকোলজি থাকতে হবে। সবসময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কখনো অন্যের মধ্যে হতে যায় না। আমরা কিন্তু ময়ূর হতে গিয়ে কাক হয়েছি অনেকবার। প্লিজ বাদ দেন, আপনি নিজেকে ছাড়িয়ে যান। ডেভেলপমেন্টটা শুরু হোক। আজকে যতটুকু পড়েছেন, আগামীকাল তার চেয়ে একটু বেশি পড়েন, এরপর দিন আর একটু বেশি পড়েন। এভাবে যখন আপনি ভেতরে ঢুকে যাবেন, এনগেজড হয়ে যাবেন পড়াশোনার মধ্যে, আপনি পারতেছেন মানে পড়তেছেন। কখনো টাইমকে ধরে পড়বেন না যে আজকে 5 ঘন্টা পড়ছি। কিছু ইবলিশ আছে যারা রাত 4টা পর্যন্ত পড়ে, 3:30 পর্যন্ত পড়ে। এই ইবলিশগুলো পড়তে বসে রাত 12টায়। 12টায় পড়তে বসে যদি কেউ 3:30 পড়ে, ও পড়ে মাত্র 3.5 ঘন্টা। বাট আপনি খেয়াল করেন আজকের দিনে, আজকে সন্ধ্যা হয় কয়টায়? খেয়াল করেন, 5:30, 6টায় যদি পড়তে বসে, রাত 10টা পর্যন্ত যদি কেউ পড়ে টানা, তাহলে সে 3 ঘন্টা পড়তে পারে। 1 ঘন্টা হচ্ছে ম্যানেজমেন্ট কস্ট। আমি সবসময় বলি, একটু নামাজ পড়লাম, একটু ওয়াশরুমে গেলাম, ঠিক আছে, এরকম 1 ঘন্টা লস টাইম থাকবেই। অলওয়েজ এই ম্যানেজমেন্ট কস্ট, অথবা যেটাকে আমরা বলি যে লস টাইম, এটা থাকবেই। ও যদি 12টা পর্যন্ত পড়ে, 6টা থেকে 12টা পর্যন্ত পড়লে 5 ঘন্টা গভীরভাবে পড়া সম্ভব। যাদের কোনো কাজ নাই, টিউশন থাকলে ভালো কথা, টিউশন থাকলে আপনি ভালো কথা, আপনি শুধু টার্গেট করেন ইউ হ্যাভ টু রিড 4 সাবজেক্ট অর 3 সাবজেক্ট। আমি আপনাদের একটা সিলেবাস দেখাচ্ছি, এই সিলেবাসটা একটু খেয়াল করেন। জাস্ট এ মিনিট, সিলেবাসটা খেয়াল করেন, আমি আপনাদের এটা দেখাচ্ছি। দেখি আপনাদের কিছু কমেন্ট থাকবে। স্যার আপনার ইংরেজি পড়ানোর কৌশল অসাধারণ, মনোযোগ এবং ধৈর্য সহকারে ক্লাস করলে ইংরেজি দুর্বল থাকা খুবই কঠিন। এই যে ওয়াহিদুল্লাহ হক, তার অর্থনীতিতে অনার্স শেষ করেছে, বিকল্প কিছু করতে হবে? আমার মনে হয় যে বিকল্প কিছু করতে হবে। রাবেয়া বসরি, বিকল্প কিছু করতে হবে, আমার কাছে এটাই মনে হচ্ছে। কেমন? তো আমি আপনাদের একটা রুটিন দেখাচ্ছি, এটা একটা ইউনিক রুটিন, খেয়াল করেন। আমি আপনাকে বেশি পড়তে বলবো না, নট মোর দ্যান 4 আওয়ার্স, 4 ঘন্টার বেশি পড়তে বলবো না। এবং এই নিবন্ধন কোর্সে আপনাকে পড়তেই বলবো না, আপনাকে শুধু ক্লাস করতে বলবো, এর বাইরে কিচ্ছু দরকার নাই। বিলিভ অর নট, কোর্সে এনরোল করার পর বুঝতে পারবেন
যে আমি যেটা বলেছি সেটা সত্য নাকি মিথ্যা। পড়ার রুটিনটা দেখেন। এভাবে কখনো চিন্তা করেছেন? খেয়াল করেন তো। আর যে কোয়েকশন অ্যানালাইসিসের যে বিষয়টা, এই বিষয়টা কার কার ভালো লেগেছে এটা একটু জানান তো। কোয়েকশন অ্যানালাইসিসের বিষয়টা কার কার ভালো লেগেছে এটা একটু আমাকে জানাবেন। সামনে যেতে চাই। লক্ষ্য করুন, এখানে সকালবেলা দুটো বিষয় আপনি পড়বেন। যারা ইবলিস টাইপের আছেন যে সকালে ঘুম থেকে ওঠেন 11টায়, তাদের জন্য জীবনে কিছু নাই। একটা কড়া কথা বলে রাখি, একটা কড়া কথা বলে রাখি, আই রিপিট। আমি আমার জীবনে অফলাইনে পড়িয়েছি, অফলাইনে এখনো পড়াচ্ছি, অনলাইনেও পড়াচ্ছি। কিছু শিক্ষার্থী সবসময় বলে, স্পেশালি ছেলেদের ক্ষেত্রে আমি এটা পেয়েছি, বিকল্প কি করতে হবে একটু বললে ভালো হয়। হ্যাঁ, আমি বলবো, সকালে উঠতে পারে না। আমি একটা কড়া কথা বলি যে ভাই তুমি আজকে চাকরি প্রস্তুতির জন্য সকালে উঠতে পারো না, 7টা 7:30টায় পড়তে পারো না, যদি আল্লাহ না করুক তোমার মার্কেটিং চাকরি করা লাগে, তোমাকে 7:30টার মধ্যে অফিসে থাকতে হবে, মাথায় রেখো। তাহলে আজকে আপনি 7টার সময় উঠতে পারছেন না, 7টায় পড়তে বসতে পারছেন না, তাহলে আপনি আপনার জীবনের সামনে 25 বছর প্রতিদিন 7:30টার মধ্যে অফিসে থাকবেন যদি মার্কেটিং চাকরি করা লাগে। তার চেয়ে বরঞ্চ একটা বছর সকালে উঠে চাকরি প্রস্তুতি নেওয়া ভালো না? আল্লাহ তো ওয়াদাই করেছেন, যারা চেষ্টা করবে তাদেরকে খালি হাতে তিনি ফেরাবেন না। তো সমস্যা কোথায়? মানুষ হিসেবে আমাদের ক্ষমতা কি? চেষ্টা করে যাওয়া। চাকরির ফয়সালা এটি আসমানের ফয়সালা, এটা জমিনের ফয়সালা না ভাই। বাট যারা চেষ্টা করবে তাদেরকে নিরাশ করবেন না, আল্লাহ তাদেরকে নিরাশ করবেন না। এটাই ব্যাপার, এটাই সত্য, এটাই শাশ্বত, এটাই চিরন্তন। দেখুন এখানে রুটিনের ক্ষেত্রে আমরা যেটা করেছি, রুটিনের ক্ষেত্রে আমরা যেটা করেছি খেয়াল করুন, এখানে 1/7 মানে প্রথম দিন থেকে সপ্তম দিন, 8 থেকে 15তম দিন, 16 থেকে 23তম দিন। খেয়াল করুন, এই যে 1 থেকে 7, 8 থেকে 15, 16 থেকে 23তম দিন, 24 থেকে 30তম দিন, কিছু মাস 31-এ হয় বলে সেটা ভিন্ন ব্যাপার। সকালে আপনি দুটো সাবজেক্ট পড়বেন, আপনার যেইটা মনে চায়। সকালে আপনার যেইটা পড়তে ভালো লাগে। আমি দেখেছি খুব অদ্ভুত লাগে, অদ্ভুত লাগে আমার কাছে, খুব ভুতুড়ে মনে হয়। অন্যের রুটিন সকালেও বাংলা পড়ে, আমিও বাংলা পড়ব। নো, আপনি সকালে যেটা ইন্টারেস্ট পান সেটাই পড়বেন। যেইটাতে আপনি বেশি দুর্বল সেইটাই আপনি পড়েন। হাফিজুর রহমান স্যার ইংরেজিতে দুর্বল, কিভাবে উন্নতি করতে পারি? আপনার কোর্স কেমন সহায়ক হবে আমার মতো দুর্বলদের জন্য? আপনি দুর্বল, এটা আমার জন্য অনেক বেশি পাওয়ার। আপনি এমটি থাকেন, খালি থাকেন, নো প্রবলেম। আপনি দুর্বল না হয়ে যদি ইংরেজিতে খালি থাকেন, এটা আমার জন্য কোনো সমস্যা না। আপনি ইংরেজি শিখতে পারবেন। কোর্স শেষে যদি মনে হয় যে আমার কথার সাথে কাজের মিল নেই, আমি আপনাকে ডাবল টাকা ফেরত দেবো। কেন বলছি? এই গ্যারান্টিটা কেন দিচ্ছি? মোর দেন 10 ইয়ার্স, 10 বছরের অধিক সময় পড়াচ্ছি। আর একটি দায় থেকে কথাগুলো বলতেছি। আপনার প্রায় বলেন যে ইংরেজির জন্য এইটা পারি নাই, ওইটা পারি নাই। কথা বুঝতে পারছি? স্যার আমি জানি মার্কেটিং চাকরি সম্পর্কে, আমি নিজেও মার্কেটিং জব করছি। এই যে মনিরুজ্জামান মনির দেখেন, বগুড়ার, একে যদি আমি এখন যুক্ত করতে পারতাম তাহলে বুঝতে পারতেন মার্কেটিং এর চাকরি কত যন্ত্রণার। তো আমি সামনে যাই, যেটা বলতেছিলাম, আপনি বিকেলবেলা কিছু পড়েন না, অথবা বিকেলবেলা যদি আপনার পড়ার অভ্যাস থাকে একটা সাবজেক্ট শেষ করেন, সকালে 2টা সাবজেক্ট শেষ করবেন, বিকালে যদি একটা সাবজেক্ট শেষ করেন, রাতে থাকবে 2টা বিষয়, 4টা বিষয়ের বেশি পড়বেন না। দেখুন প্রথম 7 দিন বলেছি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন। কেন প্রথম 7 দিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন? 30 তারিখের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স বের হয়ে যায়। কারেন্ট অ্যাফেয়ার্সে কি থাকে ভাই? ওই মাসে যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সবগুলো ওখানে আছে, আপনি ওগুলো পড়বেন, সাজেশন আকারে যেগুলো পড়বেন। বাট আপনি যদি এখন কারেন্ট অ্যাফেয়ার্সের খেলার সংবাদ পড়েন, বিচিত্র খবর পড়েন, নায়িকার খবর পড়েন, গায়িকার খবর পড়েন, হ্যাঁ ভাই, এটি অ্যাকচুয়ালি ওয়েস্ট অফ টাইম, টোটালি ওয়েস্ট অফ টাইম। আপনাকে বলা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন মানে প্রশ্ন সমাধানগুলো পড়বেন। কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে যদি মাসিক জব সলিউশন থাকে সেটা বের করে পড়ে ফেলেন। 7 দিনের বেশি লাগবে না পড়তে। এরপর খেয়াল করেন পরবর্তীতে, এরপরে 2টা বিষয় পড়বেন। 2টো বিষয়ের মধ্যে আপনি বিগত প্রশ্ন 100 রাখেন। বিগত প্রশ্ন, বিগত প্রশ্ন 100 রাখেন। বিগত প্রশ্ন কেন পড়বেন? যেই পরীক্ষায় দিতে যান ওইটার বিগত প্রশ্ন আপনাকে পড়তে হবে, ওইটার বিগত প্রশ্ন আপনাকে পড়তে হবে। কেন?
ধারণা দেওয়ার জন্য। আমরা পরিকল্পনা করেছি 18, এরপর হচ্ছে 17 এবং 16। এই 3টা প্রশ্ন সমাধান আমরা করব। 3টা প্রশ্ন সমাধান করে এরপরে টপিক ভিত্তিক ক্লাসে যাব। কেন এই 3টা প্রশ্ন সমাধান করব? এই কারণে আপনাদেরকে এনগেজ করে প্রশ্নগুলো সমাধান করব, যাতে আপনি বুঝতে পারেন কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয়, প্রশ্নের প্যাটার্নগুলো কি, কোথায় কোথায় প্রবলেমটা হচ্ছে। আপনি যখন এরপর থিওরি ক্লাসে ঢুকবেন তখন আপনার মনে হবে যে হ্যাঁ, এই নিয়মটা, এই নিয়মের প্রশ্ন তো আমি পেয়েছিলাম। তো দেখেন আমাদের আইডিয়াটা খেয়াল করেন। প্রথমে আমরা ইন্ট্রোডিউস করাবো প্রশ্নের প্যাটার্নের সাথে, এরপরে থিওরিতে যাব। প্রথমে থিওরিতে যাব না, প্রথমে প্রশ্নের প্যাটার্নটা দেখাবো, এরপর থিওরিতে যাব। এরপর দেখেন এখানে এই হচ্ছে রুটিনটা। এই রুটিনের ব্যাপারে আপনাদের ধারণা কি? আমি কিছু প্রশ্ন উত্তর দিই। সমাজবিজ্ঞান নিয়ে অনার্স, আমি কি নিবন্ধন পাশ করলে চাকরি হবে? সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞান এটি চাকরি হবে, ভালো মার্কস পেতে হবে। আর মূল ব্যাপার হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট। কলেজ পর্যায়ে ভালোভাবে ভালো মার্কস তোলার চেষ্টা করবেন, স্কুল পর্যায়ে চাকরি হবে, হবে না যে সেটা না। তবে আপনি যদি বিকল্প কোনো সাবজেক্ট, যেমন শরীরচর্চা শিক্ষক, হ্যাঁ, এইটাও যদি করেন আমার মনে হয় যে আপনি আরও এগিয়ে থাকবেন। দেখুন, সদর দরজা বন্ধ থাকলে পেছনের দরজা খুলতে হবে। এরপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছি। রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছেন, আপনি বুঝতে পারছেন আমি সমাজবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। সমাজবিজ্ঞানে আপনার জন্য এবং হচ্ছে এই সমাজবিজ্ঞানে যিনি বলেছেন এদের জন্য একই পরামর্শ। হাফিজুর রহমান প্রশ্ন উত্তর পেয়েছেন। বিলাল খান সুন্দর বলেছেন। মনিরুজ্জামান মনির ভালো, বিকল্প কি করতে হবে? রাবেয়া বসরি, রাবেয়া বসরি বিকল্প যেটা বললো অর্থনীতি হলে কলেজ পর্যায়ে আপনি চেষ্টা করতে পারেন, বাট সহকারী শিক্ষক হিসাবে সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত হয়ে চাকরি পাওয়া কঠিন হবে। তবে আপনার জন্য একটা অপরচুনিটিস রয়েছে, সেটি হচ্ছে আপনি একজন মহিলা কোটা পাবেন, মানে একটা মহিলা কোটা আপনি পাবেন। মাসুদ রানা উত্তর করেছি। হামিদ মাসুদ, থ্যাংক ইউ। আচ্ছা, আফসানা হক ইংরেজিতে অনেক দুর্বল, দুর্বল থাকার কথা না। আচ্ছা, এরপর আমি আপনাদের প্রশ্নগুলো নেব। আনোয়ারুল, আনোয়ারুল কি প্রশ্ন করছে? যাদের একটি তৃতীয় শ্রেণী রয়েছে, যাদের একটি তৃতীয় শ্রেণী রয়েছে, একটা তৃতীয় শ্রেণী থাকতে পারবে নিবন্ধনে, একটি তৃতীয় শ্রেণী থাকতে পারবে, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কেমন? আচ্ছা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো পড়ার রুটিনের বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানাবেন। ব্যবস্থাপনা বিষয়ে অনার্স মাস্টার করেছি, বিকল্প কি? আপনি লাইব্রেরি সায়েন্স অথবা কম্পিউটারে 1 বছর মেয়াদি আছে ডিপ্লোমা, যেটার মাধ্যমে কলেজ পর্যায়ে করতে পারবেন, আবার স্কুল পর্যায়ে করতে পারবেন। বাট আমার মনে হয় না যে আপনার যে সাবজেক্ট ব্যবস্থাপনা নিয়ে, যদি আপনি মেয়ে সমাজ, মানে আপনি একটা কোটা পেতে পারেন, বাট সেটা ফাইট করতে হবে অনেক। আমার মনে হয় যে বিকল্প সাবজেক্ট নেওয়া ভালো। যদি শিক্ষক হতে চান, বেসরকারি স্কুল কলেজের শিক্ষক হতে চান, তাহলে অবশ্যই এটিই বলবো। এছাড়া আপনার সাবজেক্ট দিয়ে কিছু করার নেই। স্যার, কোর্সে ভর্তি হতে কি করতে হবে? কত টাকা কোর্স হবে? হাফিজুর রহমান হাফিজ, আপনি জাস্ট একটু আমাকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে একটু আমাকে ইনবক্স করবেন, 09191152571। কেমন? আচ্ছা, এবারে আসি, সামনে যাই। আমি আপনাদের একটা কমপ্লিট গাইডলাইন কিন্তু দিয়ে দেব। এখন খেয়াল করেন, অনেকে বলে যে আমাদের মাথায় পড়া ঢোকে না। পড়া কেন ঢোকে না? আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছেন বলেন দেখি? দুইটা ছবি দেখতে পাচ্ছেন। আচ্ছা, কি কি দেখতে পাচ্ছেন বলুন দেখি? কেউ কি পারবেন বলতে? দেখি, আর কি ধারণা? দুটো ছবি অনেক কিছুর উত্তর করবে। এক ছবি হাজারো শব্দের চেয়ে উত্তম। খেয়াল করেন, এখানে বিশাল একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। 1 মিনিটের মধ্যে আমি বলছি। সুরাইয়া মির্জা বলছে ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটার পিডিএফ যদি পেতে চান তাহলে অবশ্যই আমার এখানে একটা লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেখানে যুক্ত হয়ে যান, পিডিএফটা পেয়ে যাবেন, সমস্যা নেই। দেখুন, প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পুকুর। পুকুর, পুকুর তো বোঝেন, পুকুর আপনার বাসার পেছনের যে পুকুরটা সেইটা, এই পুকুর। আর এইটা হচ্ছে সাগর, পরবর্তীটা হচ্ছে সাগর, সাগর, পরবর্তীটা হচ্ছে সাগর। খেয়াল করেন এইখানে এই যে পাতা থেকে দেখছেন, পাতা থেকে ছোট্ট
একটা পাতা পড়ছে, এই গাছের পাতাতে একটা পাতা পড়ছে অথবা শিশির পড়েছে, পড়ার পর এইরকম একটা ঢেউ সৃষ্টি হয়েছে। খেয়াল করেন, খুব ভালোভাবে খেয়াল করবেন। স্যার এই ব্যাচে ক্লাস করলে কি স্কুল পড়ে 2 ক্লিয়ার হবে? 100% ক্লিয়ার, কোনো ব্যাপার না, 100% ক্লিয়ার হবে। দেখেন, আপনার বাড়ির পেছনে, আমাদের সবার বাড়ি গ্রামে আমি বিশ্বাস করি। সো আপনার বাড়ির পেছনে যে সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে যান, দেখবেন তখন পুকুরটা একেবারে শান্ত থাকে, গাছের একটা পাতা পড়লেও একটা ঢেউ সৃষ্টি হয় এবং এই ঢেউটা কিন্তু তীরে পৌঁছায়। বাট সমুদ্রের বুকে যদি কোনো ট্রলার ডুবে যায়, যদি টাইটানিকও ডুবে যায়, তাহলে কিন্তু সেই ঢেউ কখনো তীরে পৌঁছায় না। আপনার ব্রেনটাকে চিন্তা করবেন, এই দুইটা স্টেজে থাকে। আপনি পড়তে বসেন, তখন আপনার ব্রেনটা কোন স্টেজে আছে? এটা কি ওই ছোট পুকুরের মতো আছে, নাকি এটা সাগরের মতো আছে? যদি পুকুরের মতো থাকে, তাহলে আপনি শুধু ডাটা দিবেন আর ডাটা প্রসেস হবে, প্রসেস হয়ে আপনার এখানে স্টোর হয়ে যাবে। বাট আপনার ব্রেনটা যদি সাগরের মতো থাকে, উত্তাল থাকে, কি পড়তেছেন, কি করতেছেন, কিছুই আপনার মাথায় স্টোর থাকবে না, জমা থাকবে না। আমরা প্রায়শই, স্পেশালি অনার্স মাস্টার্স এই লাইফে এসে অনেকে রিলেশনে জড়িয়ে যায়, ব্যক্তিগত সমস্যা থাকে, টিউশনির ঝামেলা থাকে, প্রেমিকার পক্ষ থেকে চাপ থাকে, প্রেম করার সময় প্রেমিকার বিয়ে হয় প্রতিদিন, ইঞ্জিনিয়ার আসে, ডাক্তার আসে, কবিরাজ আসে, হ্যাঁ, সচিব আসে, মন্ত্রী আসে। আমরা খুব বোকা ছেলেরা, এই যন্ত্রণাগুলো আমাদের মাথায় নিয়ে নেই। পড়তে বসলে আমাদের ব্রেনটা হয়ে যায় এক উত্তাল সমুদ্র। কি পড়ি, কি করি, কি বুঝি, কি বুঝি না। আসলে এই যে একটা অনিশ্চয়তার দোলাচলে আমরা দুলতে থাকি। না প্রেমিকা রক্ষা করতে পারি, না পড়াশোনা রক্ষা করতে পারি। সো আপনার প্রেমিকা যদি আপনার জন্য টক্সিক হয়, আপনার প্রেমিক যদি আপনার জন্য টক্সিক হয়, তাহলে এটাকে লিভ করেন। আপনি এর সাথে সংসারও করতে পারবেন না, আপনার চাকরিও হবে না। মাঝখান থেকে আপনার বাবা মার যে পরিশ্রম, আপনাকে যে লক্ষ্য নিয়ে শহরে পাঠিয়েছে, সেটা একেবারে ভ্যানিশ হয়ে যাবে। বিলিভ মি, এটাই সত্য। তো পড়তে বসার পূর্বে প্লিজ আপনার ব্রেইনটাকে একটু শান্ত করুন। ব্রেইনটাকে শান্ত করুন। বিপিএড 1 ইয়ার্স কি কলেজে অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ, বিপিএড 1 ইয়ার্স কলেজে অ্যাপ্লাই করা যায়। আমার কথাটি বুঝছেন কিনা? এই ছবি দুটোর মাধ্যমে আপনার ব্রেইনে কেন পড়া থাকে না, প্রচুর পড়েন, কেন পড়া থাকে না, এটা বুঝতে পেরেছেন কি পারেন নাই? ইট ইজ সায়েন্টিফিক। ইউ বিলিভ অর নট, ইট ইজ সায়েন্টিফিক। আমাকে বলবেন যে কথাটি ক্লিয়ার কিনা? আর কি সুতার বলছে, গুড ইনস্ট্রাক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। কেন পড়া মনে থাকে না, এই বিষয়টি কার কার কাছে ক্লিয়ার হচ্ছে বলেন? দ্রুত বলে ফেলবেন। দেখুন, আমরা আপনাদের কি অফার করব সেটি হচ্ছে একটি বিষয়। আমরা আপনাদের কি কি অফার করব সেটি বিষয়ে, চলুন তাহলে সেই বিষয় নিয়ে কথা বলবো। এখন কথা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনগুলো। আমার বাসা কোথায়? আমার বাসা, আমি থাকি পটুয়াখালীতে, বাট আমার নিজের বাসা হচ্ছে, জেলা হচ্ছে বরগুনা, উপজেলা হচ্ছে আমতলী। শারীরিক শিক্ষা দিয়ে বিপিএড করেছি স্যার, এটা দিয়ে কলেজে করতে পারবেন। ক্লিয়ার, আরবি বলছে ক্লিয়ার, মাসুদ রানা বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন প্রশ্ন হচ্ছে আমরা আপনাদের কি দেব, আমরা এই কোর্সে আপনাদের কি দেবো, এইটা নিয়ে একটা প্রশ্ন। এখন কথা হচ্ছে আপনি যদি নিজে পারেন, নিজে পারলে কিন্তু আমাদের কোর্স করার দরকার নাই। এই রিপিট, আমি আবার বলছি, আপনি যদি নিজে পারেন তাহলে কখনোই এই কোর্সে এনরোল করবেন না। যদি নিজে না পারেন তাহলে এনরোল করেন, একটা গাইডলাইন পাবেন। দেখুন, আমরা অথবা কোচিং আপনাকে কখনোই পাশ করিয়ে দিতে পারবে না, শুধু একটা চাপে রাখতে পারবে, প্রেশারে রাখতে পারবে। এইটা করতে হবে, আজকে ক্লাস এইটা করতে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় ভালো মার্কস পেতে হবে, তার বকা দেব। আর এই কোর্সে একটা মারাত্মক কথা বলে নেই, যেটা কখনো বলি নাই, আমি আপনার ইনস্ট্রাক্টর, আমি আপনার কোচ। কোচ কিন্তু চাইলে বকা দিতে পারে। যারা বকা শুনতে পারবেন
সহজ কথায় গালি যারা শুনতে পারবেন ভদ্র ভাষায় তারা ভর্তি হবেন, যারা পারবেন না তাদের ভর্তি হওয়ার দরকার নাই। বাট আমি আপনার দায়িত্ব নিতেছি আপনার প্রিলি পরীক্ষার জন্য যতটুকু দরকার এই জন্য যেন পড়তে না হয়, এই জন্য 100 লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ক্লাসগুলো লাইভেই করবেন, ইনকেস যদি কোনো কারণে না করতে পারেন রেকর্ডেড সুবিধা থাকবে, যতবার ইচ্ছা ততবার দেখতে পারবেন। টপিক ভিত্তিক পরীক্ষা থাকবে, বিগত প্রশ্নের ব্যাখ্যামূলক লাইভ প্রথম 3টা 16, 17, 18 3টা সালের প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে এরপর আমরা টপিক ভিত্তিক ক্লাসে ঢুকবো। ক্লাসের সূচি রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র 8:30 থেকে 10টা। ইংরেজি নিয়ে আমি থাকছি মনিরুজ্জামান শাহিন, ম্যাথ নিয়ে শাহচার থাকবেন, বাংলা নিয়ে থাকবেন বাংলা গুরু আব্দুল্লাহ, যাকে আপনারা সালমান নামেও চিনেন, আর জিকে নিয়ে থাকবেন রাজিন। সো এই হচ্ছে আমাদের টিচার প্যানেল। আই হোপ আমরা মোটামুটি পরিচিত, খুব বেশি না হলে মোটামুটি পরিচিত। আপনি আব্দুল্লাহ পেইজে গেলেই বাংলার কত ছোট ছোট রিলস পাবেন, এটা বলে শেষ করা যাবে না। ম্যাথ ওয়ার্ল্ডসে যান, মোর দেন 100 ক্লাস আছে আমার পেজে, শত শত ক্লাস আছে, ছোট ভিডিও আছে। যদি আস্থা রাখতে পারেন, আমার কথা হচ্ছে আপনি যদি নিজে পারেন ভালো কথা, নিজে না পারলে আমাদের গাইডলাইনে আসেন। আচ্ছা, এখানে বিবাহিত মেয়েদের জন্য টিপস দিয়েন স্টাডি নিয়ে। হ্যাঁ, আমি দিব স্যার। আমি এটিও পরীক্ষার জন্য একজন প্রার্থী, আমার সমাজকর্ম বিষয়ে মাস্টার্স করেছি, আবার ইংরেজি বিষয়ে সামনে মাস্টার্স পরীক্ষা। এখন কোনটার প্রস্তুতি নিব স্যার? আপনি ইংরেজি বিষয়ে মাস্টার্স, এটা তো যে কোনো সময় করতে পারবেন। এটিওর পরীক্ষার এখনো সার্কুলার হয় নাই, আপনি আপনার মতো নিয়ে নেন। এখন এইখানে সুরাইয়া বলছে বিবাহিত মেয়েদের জন্য কোনো টিপস ট্রিক্স আছে কিনা? আছে। বিবাহিত মেয়েদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তারা সবার মন রক্ষা করতে চায়, সবার কাছে ভালো হতে চায়। আপনি সবার কাছে ভালো হতে পারবেন না। আমি আপনাকে একটা কৌশল দেখাই। সবচেয়ে বেশি সময় নষ্ট হয় ডাইনিং টেবিলে। এট ফার্স্ট আপনি চেষ্টা করবেন আপনার শাশুড়িকে কনভিন্স করার, যদি সে না থাকে হাজব্যান্ডকে কনভিন্স করার চেষ্টা করেন যে আমি রান্নাও করব, সব কিছুই করবো, বাট খাবারটা বেড়ে দিতে পারবো না। জাস্ট আমি 8:30টাতে খাবার খেবো, এই সময় যদি তোমরা আসো ভালো, বাট এরপরে যদি আসো সব কিছু ডাইনিংয়ে থাকবে, তখন তোমাদেরকে নিয়ে খেতে হবে। বাট যতবার তারা 5 জন লোক আছে, 5 বার ডাইনিং টেবিলে গেলে ওখানে 5, 30, 2.5 ঘন্টা ওখানে চলে যায়। আপনি এই বিষয়টাকে একটু এড়ানোর চেষ্টা করেন, বোঝাই বলেন, শাশুড়িকে বলেন যে চাকরি হওয়ার পর প্রথম শাড়িটা আপনার জন্যই কিনবো, কনভিন্স হবে, কারণ তারা শাড়ি, চুড়ি, গয়না এতেই সন্তুষ্ট। মূল কথা হচ্ছে আপনি খাবারের টাইমটা ঠিক রাখেন, আপনার সময় বেঁচে যাবে। সকালে এই কটার সময় খাবার দেওয়া হবে টেবিলে, যারা আসবেন তাদেরকে আমি দিতে পারবো, আর যারা আসবেন না এখানে থাকবে, এখান থেকে নিয়ে খেতে হবে, যারা যৌথ পরিবারে আছেন। শুধু আপনি ডাইনিং টাইমটা ঠিক রাখেন, আশা করি তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় যে আর কিছু বলার নাই। আর এখানে যেটা আছে, আমরা যেটা বললাম যে কোর্স ফি মাত্র 1000 টাকা, তবে প্রথম 100 জনের জন্য আমরা 820 টাকা রাখছি, কারণ যারা আগ্রহ দেখাবে, খুব বেশি আগ্রহ দেখাবে, প্রথম ভর্তি হবে, তাদের তো কিছু একটা গিফট দেওয়া দরকার, তাদেরকে আমরা সেটা দিচ্ছি। আর পিডিএফ শিট পাবেন। এরপরে যদি কারো মনে চায় যে না আমি শিটগুলো হার্ড কপি নিব, আপনি খরচ দিয়ে সেগুলো নিতে পারবেন। আমরা ক্লাসে যেটা পড়াবো সেইটাই আপনাদের পিডিএফ দিয়ে দেবো। এরপরে যদি মনে চায় না আমার এটা হার্ড কপি লাগবেই, অ্যাকচুয়ালি ইট ইজ টোটালি ওয়েস্ট অফ মানি। আমি বলবো আপনি লিখবেন, প্রচুর লিখবেন, লিখলে সবচেয়ে ভালো হবে। এরপরে যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে আপনি খরচ দিয়ে সেটি নিতে পারবেন। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের কথাবার্তা, যেটা আমি বলার চেষ্টা করেছি। এখানে অনেকগুলো বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছি, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি, আশা করেছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার কাছে মনে হয়েছে যে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। এরপর যদি কোথাও ঘাটতি থাকে আমাকে ইনবক্সে নক করতে পারবেন, কেমন? আর ভর্তির জন্য 3টা পেজে মেসেজ করতে পারেন। ইংলিশ হাবে মেসেজ করতে পারেন, ম্যাথ ওয়ার্ল্ডসে মেসেজ করতে পারেন, আব্দুল্লাহ অথবা বাংলা গ্রুপ পেজে মেসেজ করতে পারেন। তো সবার জন্য একরাশ শুভকামনা, শুভেচ্ছা। সবাই উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 19তম নিবন্ধনই হোক আপনার প্রথম এবং শেষ চাকরির পরীক্ষা, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আপনাদের প্রিয় মুখ মনিরুজ্জামান শাহিন স্যার। আল্লাহ হাফেজ।